যুদ্ধের পরিস্থিতি, আর যখন যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন গোলা গুলি, ফাইটার প্লেন, ওয়ারশিপ, সাবমেরিন, এই সব কিছু নিয়েই আলোচনা হয়। সাধারণত খবরের কাগজের শব্দ বা কোনো গোপন চিঠিতে কি লেখা আছে তা নিয়ে আলোচনা হয় না বা কম হয়, কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা গেছে। আজকে আপনাদের যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা দুদিন আগের ঘটা, আর এই মুহূর্তে একটু আগে যে খবর হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যাবিনেটের বৈঠকে পরিষ্কার নির্দেশ দিয়েছেন 3 বাহিনীর প্রধানকে, আপনারা আপনাদের সুবিধা মতো পাকিস্তান আক্রমণ করতে পারেন। সেক্ষেত্রে এই গোপন চিঠি বা খবরের কাগজের প্রকাশিত খবর কতটা গুরুত্বপূর্ণ, এইটা নিয়েই আলোচনা। প্রধানমন্ত্রীর বাসভবনে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিংয়ে আজকে উপস্থিত ছিলেন কে? প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ, 3 বাহিনীর প্রধান অজিত ডোভাল প্রমুখ। সিদ্ধান্ত যেটা হয়েছে, সূত্রের খবর অনুযায়ী প্রধানমন্ত্রী বলেছেন কমপ্লিট অপারেশনাল ফ্রিডম দেওয়া হচ্ছে বাহিনীকে। সিদ্ধান্ত বাহিনী নেবে কিভাবে এই লড়াইটা শুরু হবে, কিভাবে স্ট্রাইক হবে, দ্য মোড, দ্য টার্গেট অ্যান্ড দ্য টাইমিং অফ ইন্ডিয়াস রেসপন্স, এইটা সিদ্ধান্ত নেবে সেনাবাহিনী। এই যখন আবহাওয়া তৈরি হয়েছে তখন দুটি খবর, অর্থাৎ সংবাদপত্রের খবর দুদিন আগে যা প্রচারিত এবং প্রকাশিত হয়েছে, দুটি খবর পাকিস্তানের পাওয়ার স্ট্রাকচারকে নড়িয়ে দিয়েছে। একটি খবর নিউ ইয়র্ক টাইমস চেপেছে, আরেকটি খবর চেপেছে দ্য ইকোনমিস্ট। আবহ তৈরি হয়েছে। যুদ্ধ বললেই তো যুদ্ধ শুরু হয়ে যায় না, যুদ্ধের জন্য একটা প্রস্তুতি দরকার, কূটনৈতিক স্তরে একটা প্রস্তুতি দরকার। শুধুমাত্র গোলাগুলি বন্দুকের যুদ্ধ হয় না, বহুকাল আগেই সেটা হতো না, এখন তো অনেক উন্নত স্তরে যুদ্ধ হয়। যুদ্ধ সোশ্যাল মিডিয়াতেও হয়, যেখানে এই মুহূর্তে আমাকে আপনারা দেখছেন। আর আমি এই পরিসরে একটা কথা আপনাদের বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন দেখছেন, সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলেই ইন্টারেস্টিং অনেক কিছু শুনতে পারবেন, জানতে পারবেন। তো যাই হোক, ভারতে যারা বিভিন্ন দেশের প্রতিনিধি রয়েছে, যারা রাষ্ট্রদূত রয়েছে, তাদেরকে দিল্লিতে কল করে বিভিন্ন রকমভাবে এই বিষয়টা জানিয়েছে ভারতের অফিসাররা, বিদেশ দপ্তরের অফিসাররা। কোন পরিপ্রেক্ষিতে যুদ্ধের প্রয়োজন হতে পারে, কী রকম যুদ্ধ হতে পারে, ভারতের এই যুদ্ধ নিয়ে লক্ষ্য কী, কেন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ প্রয়োজন, এবং সবথেকে বড় কথা যে কোন পরিপ্রেক্ষিতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একটি ইকোনমি যুদ্ধের দিকে যাচ্ছে, নিজের ইকোনমিক গ্রোথকে সামনে রেখে, নিজের ইকোনমিক গ্রোথকে জিওপোডাইজ করে, সেই পরিস্থিতিগুলো বোঝানোর চেষ্টা হয়েছে। এর মধ্যে থেকে যেটা হয়েছে যে নিউ ইয়র্ক টাইমসে এই প্রতিবেদনেই বলা হয়েছে যে যেসব বিদেশি প্রতিনিধি বা রাষ্ট্রদূতকে অ্যাপ্রোচ করা হয়েছিল, তাদের মধ্যে 4 জনের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছে তারা, যেটা মনে হচ্ছে প্রতিবেদনটা পড়ে, আর বাকি কেউই হয়তো সেভাবে কথাবার্তা বলতে চায়নি। এই 4 জন অন কন্ডিশন অফ অ্যানোনিমিটি, তারা বলেছে যে যে কেসটা ভারতের অফিসাররা তাদের সামনে রেখেছে, সেই কেসটা হচ্ছে যে পাকিস্তান থেকে জঙ্গি ভারতে এসে পেহেলগামে হত্যাকাণ্ড চালিয়েছে, কিন্তু কংক্রিট যে এভিডেন্স সেটা তারা এখনও পেশ করতে পারেনি। তারা বলেছে যে আমাদের ইনভেস্টিগেটিভ এজেন্সি এই কাজটা শুরু করেছে, কংক্রিট এভিডেন্স খুব তাড়াতাড়ি আমরা এটা দিতে পারবো। ইতিমধ্যে আপনারা জানেন জম্মু কাশ্মীর পুলিশ থেকে NIA বিষয়টার তদন্ত শুরু করেছে। তো এই রকম দুটি প্রতিবেদনের পর, এবং এই দুটি প্রতিবেদন যে কোনো জায়গা থেকে আসছে না, নিউ ইয়র্ক টাইমস এবং ইকোনমিস্ট, সারা বিশ্বে যে সংবাদ মাধ্যমগুলো আছে তার মধ্যে অন্যতম পুরনো সংবাদ মাধ্যম ইকোনমিস্ট। আপনারা জানেন যে ইকোনমি, জিওপলিটিক্স সব কিছু নিয়ে দারুণ দারুণ প্রতিবেদন তারা প্রকাশিত করে থাকে, সাপ্তাহিক একটা পত্রিকা, ডিজিটালি সেটা আপনি ডেইলি দেখতে পান। আর নিউ ইয়র্ক টাইমস সম্পর্কে তো আর নতুন করে বলার কিছু নেই, আমেরিকার প্রতিবাদী সংবাদপত্র। আমেরিকার সমস্ত সংবাদপত্র যখন একদিকে ছোটে, নিউ ইয়র্ক টাইমস কিন্তু তার বিপরীত দিকে ছোটে, তাদের এইরকম রেপুটেশন রয়েছে। এই দুটি পত্রিকায় যে ভারত বন্ধু এটা বলার কোনো কারণ নেই, বরঞ্চ কারণে অকারণে এমন এমন প্রতিবেদন তারা ছেপেছে যেটা ভারতের এস্টাবলিশমেন্টকে কিন্তু সন্তুষ্ট করতে পারেনি। যাই হোক, এই দুটি প্রতিবেদনের পর পাকিস্তানের যে পাওয়ার এস্টাবলিশমেন্ট তারা নড়ে গিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন পাকিস্তানের যিনি একজন নামকরা মন্ত্রী, তিনি অন ক্যামেরা কিছুদিন আগে স্বীকার করেছিলেন যে কীভাবে পাকিস্তান
পাশ্চাত্যের শক্তিগুলো বা ইউরোপের শক্তিগুলোর জন্য ডার্টি গেম খেলে থাকে। তো সেই মন্ত্রী আবার জানাচ্ছেন ভারত যে কোনো সময় আক্রমণ করতে পারে এবং সেই আক্রমণ যে হবে তারা সেটা বুঝতে পেরে গিয়েছেন এবং 2-3 দিনের মধ্যে আক্রমণ হতে পারে, তারাও রেডি আছেন ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এটা একটা সেন্স অফ ইনসিকিউরিটি, কীভাবে কী হবে না হবে কিছু বোঝা যাচ্ছে না। এই সেন্স অফ ইনসিকিউরিটিটা কিন্তু ভারতীয় এস্টাবলিশমেন্টকে বাড়তি একটা কনফিডেন্স দিচ্ছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার বলি চিঠি, বুঝলেন তো, এই চিঠিটাও কিন্তু একটা ভুতুরে চিঠির ব্যাপার। একটা চিঠি ভাইরাল হয়ে গিয়েছে ইন্টারনেট জগতে, বলতে গেলে মানুষের মোবাইলে মোবাইলে এই চিঠিটা ঘুরছে, এক্স হ্যান্ডেলে তো ছেয়ে গিয়েছে, ফেসবুকেও প্রচুর জায়গাতে দেখা গিয়েছে। কিছুই না, পাকিস্তানের একজন মেজর জেনারেল ফয়সাল মেহমুদ মালিক, উনি সেনাবাহিনীর কোনো গুরুত্বপূর্ণ পদে রয়েছেন বা ইন্টেলিজেন্সে রয়েছেন, তিনি একটি অ্যাডভাইজারি জারি করেছেন। সেই অ্যাডভাইজারিটাই ভাইরাল হয়ে গিয়েছে, সামাও কোনো রকমভাবে হয়তো লিক হয়ে গিয়েছে, বা চিঠির কতটা অনেস্টি রয়েছে সেটা বলা খুব মুশকিল, কিন্তু মূলত চিঠিটা ভাইরাল হয়ে গিয়েছে বা কোনো পক্ষ ভাইরাল করে দিয়েছে, কারা কী করেছে বলাটা খুব মুশকিল। আবার এই যেমন বলছি যে যুদ্ধ সবসময় গোলাগুলি বন্দুকে হয় না, যুদ্ধ বিভিন্ন রকমভাবে হতে পারে। সেইখানে সেই চিঠির ডেটটা হচ্ছে 26 এপ্রিল 2025। সেখানে বলা হচ্ছে টু অল র্যাঙ্কস অফ পাকিস্তান আর্ম ফোর্সেস, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, চিঠির সাবজেক্টটা হচ্ছে রিইনফোর্সমেন্ট ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন। আপনারা আবার ডিউটিতে যোগ দিন এবং যে ডিসিপ্লিন আছে সেটাকে আপনারা রক্ষা করুন। কেন এই ধরনের একটা অ্যাডভাইজারি দিতে হচ্ছে? বলা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী থেকে অনেকে পদত্যাগ করছে, তার কারণ তারা বুঝতে পারছেন ভারতের সঙ্গে একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে। সেই যুদ্ধে যদি পরমাণু অস্ত্রের প্রয়োগ হয় দু তরফ থেকে, সেটাও কিন্তু বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে। পাকিস্তানের মন্ত্রী তো বলছেন যে আমাদের কিছু করার না থাকলে আমরা বোম মারতে থাকবো ধুমধাম করে, পরমাণু বোম। যখন আমরা বুঝবো গেম ওভার হয়ে যাচ্ছে, আমরা পেরে উঠছি না। তো এই সব শোনার পর পাকিস্তানের সেনাবাহিনীর ছোট ছোট অংশ তারা রিজাইন করতে শুরু করেছে বিভিন্ন ব্যারাক থেকে। তো এরকমই একজন লেফটেন্যান্ট জেনারেল ওমর আহমেদ বুখারি, যিনি হচ্ছেন 11th কর্পের কোনো একজন কমান্ডার, ইনি একটি চিঠি লিখেছেন, তার চিঠিটাও ভাইরাল হয়ে গেছে। সেখানে উনি বলছেন যে বিভিন্ন কর্প থেকে প্রচুর সেনাবাহিনী অফিসার তারা রিটায়ারমেন্ট নিয়ে নিচ্ছেন, বলছেন ফ্যামিলি প্রেশার রয়েছে, মেন্টাল ফ্যাটিক রয়েছে, এবং সবথেকে বড় কথা যে এরকম একটা ভয়ঙ্কর যুদ্ধ হতে চলেছে, পরিবারের দিকে তাকিয়ে তারা এই বিষয়টাতে নিজেদের সেফ সাইড খুঁজে নিতে চায়, মূলত ফ্যামিলি প্রেশার। তো এইটার পরে কোনো সেনাবাহিনীর জেনারেল তো বসে থাকতে পারে না চুপচাপ। তো সেই রকমই অ্যাডভাইজারিতে বলা হয়েছে টু অল র্যাঙ্কস অফ পাকিস্তান আর্ম ফোর্সেস, যেটা সাবজেক্ট ছিল রিইনফোর্সিং ডিউটি অ্যান্ড ডিসিপ্লিন, যে আপনারা সকলে কিন্তু দেশের কথা মনে রেখে এই লড়াইয়ের জন্য প্রস্তুত হন। কারণ আমাদের মুজাহিদিনরা একটা এমন কিছু করে এসছে, তার ফলে ভারতের এস্টাবলিশমেন্ট নড়ে গেছে, ভারত যুদ্ধ করতে আসবে, আমাদের প্রস্তুত থাকতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তো এত সব কিছুর মধ্যে অনেক প্রশ্ন আসছে, আমাকেও দেখলাম আপনারা কমেন্ট করে অনেক কিছু জানিয়েছেন ইউটিউবে এবং ফেসবুকে, যে ভারত কবে যুদ্ধ করবে। এটা অনেকটা এরকম ব্যাপার যে আমরা যেন যুদ্ধের জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, এটা ঠিকই, আমাদের রক্ত ফুটছে এরকম একটা ঘটনার পর। যুদ্ধই কিন্তু একমাত্র অপশান, নাকি অন্য অপশান রয়েছে? বাইল্যাটারাল কোনো ডিপ মানে বলতে গেলে ব্যাক চ্যানেল কোনো কথাবার্তা কি যুদ্ধটাকে এড়িয়ে নেওয়া যেতে পারে? এরকম কিন্তু সম্ভাবনা তৈরি হয়েছে যুদ্ধের মাঝেও। সকলে খুঁজছেন একজন ব্যক্তিকে, তার নাম হচ্ছে নওয়াজ শরীফ। পাকিস্তানের রাজনীতিতে যার সব থেকে বেশি অভিজ্ঞতা, এখন প্রায় 40 বছরের বেশি অভিজ্ঞতা, তিনি শাহবাজ শরীফ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর দাদা। শোনা যাচ্ছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন পাকিস্তানি সাংবাদিকও আলোচনা করছেন যে নওয়াজ শরীফ শাহবাজ শরীফকে পরামর্শ দিয়েছে যে ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি প্রয়োগ করে এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, দরকার হলে ক্ষমা চেয়ে নিক এই পহেলগামের নারকীয় হত্যাকাণ্ডের জন্য, দরকার হলে অন্য দেশকে বলে একটা মিডিয়েটর ঠিক করে এই যুদ্ধ থেকে যাতে পাকিস্তান বেরিয়ে আসতে পারে। আপনারা জানেন ইরান ইতিমধ্যেই বলেছে যে তারা দুই ভাই ভারত এবং পাকিস্তান যাতে যুদ্ধে না জড়িয়ে পড়ে, তারা রয়েছে মাঝে মিডিয়েট করার জন্য। এরকম মিডল ইস্ট থেকেও বার্তা শোনা যাচ্ছে, সৌদি আরব থেকে দুই দেশকেই ফোন করা হয়েছে। এইটা কি সম্ভব? ভারত কি এত সহজে বিষয়টা ছেড়ে দেবে যখন এই অবস্থায়? এই সারা দেশের রাজনৈতিক দলগুলো প্রত্যেকে এক কাট্টা, এটা সাধারণত হয় না। সকলেই চাইছেন যাতে নরেন্দ্র মোদী সরকার এমন কিছু করুক, সামথিং ডিসিসিভ, যেটা পাকিস্তান এস্টাবলিশমেন্টের অনেকদিন মনে থাকে আবার একটা ক্রস বর্ডার টেরোরিজম করার আগে।
তো সব মিলিয়ে পরিস্থিতি এই যখন এই আলোচনাটাও আসবে যে ক্রস বর্ডার টেরোরিজম তো বহুদিন থেকে হচ্ছে, এই ধরনের যে অ্যাকশনগুলো যেমন এয়ার স্ট্রাইক বলুন, সার্জিক্যাল স্ট্রাইক বলুন, এটা কি সম্পূর্ণ রকমভাবে ক্রস বর্ডার টেরোরিজমকে খতম করে দিতে পারে তো নি? ভারত কি এমন কিছু করবে এর পরবর্তী স্ট্রাইকে যেটা কিনা ক্রস বর্ডার টেরোরিজমকে চিরতরে এই ভারতীয় ভূখণ্ড থেকে মুছে দিতে পারে? সেটাই এখন কোটি কোটি টাকার প্রশ্ন।